প্রায় 1 বছর আগের ঘটনা। একদিন আমি আমার ফোনে ইউটিউব শর্টস দেখছিলাম। হঠাৎ আমার সামনে একটা ভিডিও চলে আসে। সেখানে একজন ভদ্রলোক বলছে স্বপ্ন দেখার 100 দিন, মানে সে 100 দিনের জন্য ভ্রমণে বেরিয়েছে। আমি সেই ভদ্রলোকের প্রতিটি ভিডিও দেখতে শুরু করলাম, যেমন ইন্ডিয়ার লংগেস্ট ট্রেন, লাদাখ ইন লোকাল বাস, ইন্ডিয়া কুলেস্ট ভিলেজ, নর্মদা যাত্রা ইত্যাদি ভিডিও দেখে আমার একজন প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে ওঠে। এই ভদ্রলোকের ভালো নাম রৌনক সাহনী, আর ইউটিউব চ্যানেলের নাম হলো মাঙ্কি ম্যাজিক। বর্তমান সময়ে সে একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার। প্রায় 7 মাস আগে সে একটা যাত্রা শুরু করে। সেই যাত্রার নাম হলো মা গঙ্গা যাত্রা। মা গঙ্গা নদীর সঙ্গে প্রায় 120 দিন কাটিয়ে তার ইউটিউব চ্যানেলে 11টি এপিসোড তৈরি করে। সেই জন্য সে একটা বই লেখে। বইটির মধ্যে বিভিন্ন ফটোগ্রাফি এবং অনেক কিছু মনের ভাব প্রকাশ করে, যেটা তার ইউটিউব ভিডিওতে আপলোড করতে পারে না। আর দর্শক, সেই বইটির নাম হচ্ছে মেলোডিজ অফ ইন্ডিয়া। হাততালি। রৌনক দাদা যখন এই বইটির কথা তার ভিডিওতে বলে, তখন থেকে আমি ভেবেছিলাম আমি এই বইটি নেব। কিন্তু একদিন দেখি রৌনক দাদা তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছে এবং সেখানে বলছে, तो इसीलिए आ रहा हूँ अब सबके शहर आप सबसे मिलने। सबके शहर नहीं, बट इंडिया के टोटल 7 शहर लिस्ट आप यहाँ पे देख सकते हैं। একটু মন দিয়ে দেখলে বুঝতে পারবে সেখানে কলকাতার নামটাও উল্লেখ রয়েছে। আর এই ইভেন্টে যেতে হলে আমাকে সেই বইটি প্রি অর্ডার করতে হবে। কোনো রকমভাবে টাকা জড়ো করে আমি প্রি অর্ডার ক্লোজ করার 2 ঘন্টা আগে পেমেন্ট করি। ভাই, আমার কপাল এতটাই খারাপ যে 11ই জুন ইভেন্ট আর আজকে হলো 10 জুন, কিন্তু আমার কাছে এখনও লোকেশন ডিটেলস আসেনি। তার মানে কি আমার প্রি অর্ডারটা করা ঠিকঠাক হয়নি? আমি কি তাহলে যেতে পারবো না? এই চাপ না নিতে পেরে আমি রৌনক দাদাকে SMS করেই ফেলি। আর কিছুক্ষণ পর দেখি লোকেশনের ডিটেলস আমার কাছে চলে এসছে। আমার বাড়ি থেকে কলকাতার দূরত্ব মাত্র 382 কিলোমিটার। কোনো ব্যাপার না, এই দূরত্বকে সহজে দূর করার জন্য আমাকে সাহায্য করবে তেভাগা এক্সপ্রেস। এখানে এসে আমি বুঝতে পারলাম গরমের উপরে যদি কেউ থেকে থাকে তাহলে সেটা হলো কলকাতা। এই গরম থেকে হালকা বাঁচার জন্য আমি চলে গেলাম আমার বন্ধুর বাড়ি। সেখানে গিয়ে স্নান করতে দেখি গরমের থেকেও বেশি তার বাড়ির ট্যাঙ্কির জল। Oh my god. এখান থেকে বেরিয়ে আমি সোজা চলে যাই তপসিয়া মোড়, আমার আরেক বন্ধু গদনের অফিসে। আর আমাকে যে লোকেশন দিয়েছিল সেই লোকেশনে গিয়ে দেখি তার অফিস আর খুঁজে পাই না। তারপরে ব্যাপারটা বোঝা গেল যে সে আমাকে ভুল লোকেশন দিয়েছিল। গদনের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি সোজা চলে যাই কালা মন্দির অডিটোরিয়ামে। সেখানে পৌঁছে গিয়ে দেখি, ভাই রে ভাই, আমার মতো আরও অনেকেই আগে থেকে বসে আছে শুধু দাদার সাথে দেখা করবে এবং তাদের বইটা সংগ্রহ করবে বলে। আমি আমার বইটা সংগ্রহ করে সোজা চলে যাই অডিটোরিয়ামের ভেতরে। এই বড় স্ক্রিনে তার ইউটিউব জার্নিটা কেমন করে শুরু হলো আর কেমন করে এখন চলছে সেটাই আমাদেরকে দেখাচ্ছিল। এরপর আমার প্রিয় রৌনক দাদা চলে আসে স্টেজে। তারপর কি, আমার মনে যেসব প্রশ্ন ঘুরছিল ঠিক তেমনই সবার মনেও সেই সব প্রশ্ন ঘুরছিল। সেই প্রশ্নগুলোর উত্তর এক এক করে সবাইকে দিচ্ছিল রৌনক দাদা। এখানে অনেক কিছু কথাই হয়েছিল, সেই কথাগুলোই শুনতে শুনতে আমি ভিডিও করার কথা ভুলেই গেছি। কারণ রৌনক দাদা যেসব এক্সপিরিয়েন্স করেছে সেই সব না হলেও আমি কিছুটা এক্সপিরিয়েন্স করতে চাই। অল্প কিছু সময় লাইনে দাঁড়িয়ে তারপর আমি আমার প্রিয় দাদাকে আরও কাছ থেকে দেখতে পাই। আমার মনেও অনেক প্রশ্ন ছিল, সেটা আমি একেবারে স্টেজে গিয়েই বলি আর সেটার উত্তরও আমি পেয়ে যাই। চলো এবার আমি তোমাকে একটা দুঃখের গল্প বলি। আজকে কলকাতায় এসে আমি আজকে রাতেই বাড়ি ফেরার জন্য তৎকাল টিকিট কেটেছিলাম। এটা ওয়েটিং লিস্ট ছিল, ভেবেছিলাম কনফার্ম হয়ে যাবে, কিন্তু আমার ফোনে মেসেজ আসে যে আমার কপালে আরাম করে যাওয়ার কোনো অপশানই নেই।
তারপর কি মন খারাপ হলেও সোজা চলে যাই আমি শিয়ালদা স্টেশনে। এখানে জেনারেল টিকিট কেটে আমি অপেক্ষা করছিলাম, আর অপেক্ষা করাটা এতটাই হয়ে গেছিল যে 10টা 30-এ আমাদের ট্রেন, আর দেখো এখন কটা বাজে। কিন্তু যে ট্রেন এই প্ল্যাটফর্মে আসার কথা সেই ট্রেন তো এখনো আসেইনি। আর এর মধ্যেও মনে মনে একটু ভয় ছিল যে সিট পাবো তো আমি ভেবেছিলাম সিট পেয়ে যাব, কোনো ব্যাপারই না। কিন্তু জেনারেল লাইনটা দেখে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম। তোমাদের কি মনে হচ্ছে আমি কি সিট পাবো? হ্যাঁ বন্ধু, তুমি যেটা ভাবছো সেটাই হয়েছে আমার সাথে, সেটা হলো আমি সিট পাইনি। কোনো রকম কষ্ট করে মালদা পর্যন্ত এসে আমি একটু বসার জন্য সিট পেয়েছিলাম।